হিল অ্যান্ড গ্রোর আরও একটি আলোচনা পর্বে আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। আমরা সাধারণত ডেভেলপমেন্টাল প্রবলেম বা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে যেসব চিলড্রেন্স বা শিশুরা, তাদের নিয়ে কাজ করে থাকি সারা বছর। তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য বিভিন্ন রকম থেরাপিউটিক সেশনের আয়োজন করে থাকি। সাধারণত বড় হওয়ার সময় শিশু যখন বড় হয়, অনেক সময় আমরা দেখি শিশু খুব চঞ্চল, দুরন্ত, অমনোযোগী বা একেবারেই মনোযোগ নয়। কিন্তু এটাই সমস্যাটা কি স্বাভাবিক, নাকি এই চাঞ্চল্য বা এই অমনোযোগিতা বা এই দুরন্তপনা এটা ক্লিনিক্যালি কোনো ডিসঅর্ডারের ইঙ্গিত দিচ্ছে? সে বিষয়ে জানতে আমরা কি করব? সে বিষয়কে কেন্দ্র করেই আজকে আমাদের আলোচনার বিষয় ADHD, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষ মানুষ। রয়েছেন দেবযানী চক্রবর্তী, স্পেশাল এডুকেটর স্পেশালাইজড ইন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এবং রয়েছেন পারমিতা বৈদ্য, স্পেশাল এডুকেটর অ্যান্ড ট্রেনার অফ ভোকেশনাল প্রোগ্রামিং অফ চিলড্রেন অফ স্পেশাল নিডস। আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। এই আলোচনার প্রথমেই দেবযানী দি, আপনার কাছে আসবো যে এই যে ADHDর কথাটা আমি খুব সংক্ষেপে জানালাম অভিভাবকদের বা দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকে। আপনি কিভাবে ক্লিনিক্যাল এটাকে বিশ্লেষণ করবেন? ADHD কথাটা আজকাল এত গ্লোবালি চলছে, তো সুতরাং আমার এটাকে বিশ্লেষণ করার আগে আমার মনে হয় পেরেন্টসরা এটা খুব ভালো জানে, কিন্তু তাও একটু তো ক্লিনিক্যাল কিছু বলতে হয়, যেহেতু আমরা এই ফিল্ডে কাজ করি। তো সেই জায়গা থেকে আপনি পুরো নামটা বলেই দিয়েছেন যে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। সেখানে তিনটে ট্রায়োর কথা আমি বলবো। সেই ট্রায়োটা কি? একটা হচ্ছে ইনঅ্যাটেন্টিভনেস, মানে ADHDর যে প্রথম কথাটাতেই আমি বললাম অ্যাটেনশন ডেফিসিয়েট, তার মানে ইনঅ্যাটেন্টিভনেসটা কিন্তু ওখান থেকেই আসছে। আর একটা আমি টার্ম ওখানে বলে দিয়েছি হাইপার অ্যাক্টিভনেস, তো সেই টার্মটাও রিলেট করে যাচ্ছে। আর তার সাথে হচ্ছে ইম্পালসিভিটি। তো এই তিনটে ট্রায়োকে যদি আমি ম্যাচ করি তাহলে আসছে ADHD। যেসব বাচ্চাদের মধ্যে প্রচন্ড রকম অ্যাটেনশনের প্রবলেম, তার সঙ্গে প্রচন্ড রকম হাইপার অ্যাক্টিভিটি। এবার অ্যাটেনশনের প্রবলেম মানে কি? শুধু কি বলবো যে বাচ্চাটা এক জায়গায় বসছে না, না, শুধু বসাটা এক জায়গায় না হওয়াটাকে আমরা অ্যাটেনশনের প্রবলেম বলতে পারি না। তার সাথে আমাদেরকে কি দেখতে হয় যে বাচ্চাটা ওই যে এক জায়গায় বসছে না, সেই সময় যে আমি তাকে রিলেটেড কিছু কাজ দিচ্ছি, সেই কাজগুলো সে প্রপার টাইম মনোযোগ দিচ্ছে কিনা, করছে কিনা, সেই জায়গার থেকে আমি ইনঅ্যাটেন্টিভনেসটা আসছি। এবার ওই ইনঅ্যাটেন্টিভনেসটা কেন হচ্ছে? দেখবেন বাচ্চারা যখন বসে আছে, সে অন্যদিকে একটা তাকিয়ে নিল, হাতটা নিয়ে এখান থেকে কিছু একটা তুলে নিল, কন্টিনিউয়াস হাত এরম এরম করে নিল, দিয়ে কাউকে ডাকাডাকি করতে শুরু করলো। তো সেইটা হলো ওর হাইপার অ্যাক্টিভনেস। এবার হাইপার অ্যাক্টিভনেসের আমি এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, সেটা কিন্তু বেড়ে যায়। হয়তো কন্টিনিউয়াস এক জায়গায় লাফাতে শুরু করলো, কন্টিনিউয়াস দৌড়াদৌড়ি করতে শুরু করলো, তখন আমি ওটাকে ভীষণ লেভেলের একটা পিকের হাইপার অ্যাক্টিভনেস বলে দিলাম। আর একটা টার্ম আমি কি বলেছিলাম? ইম্পালসিভিটি। সেটার ক্ষেত্রে কি? করবো না, লাগবে না, কেউ কিছু বললে সেইখানে নিজের মত প্রকাশ করা, সেইটা হচ্ছে ইম্পালসিভিটি। এই তিনটেকে যদি আমি ট্রাই করি, দ্যাট ইজ ADHD। আচ্ছা, এই যে ADHDর কথা আপনি বলছেন, যে এই যে হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে, অ্যাটেনশন প্রবলেম হচ্ছে, ইম্পালসিভিটি হচ্ছে, এই যে সমস্যাগুলো সাধারণত কোন বয়স থেকে একজন অভিভাবক বা অভিভাবিকা লক্ষ্য করবেন যে এটা সত্যি ক্লিনিক্যালি সমস্যার দিকে যাচ্ছে, বা কোন এজ গ্রুপ অনুযায়ী আপনি এটাকে ভাগ করবেন? আমি যদি ADHDকে এজ গ্রুপ অনুযায়ী ভাগ করি, তাহলে খুব প্রমিনেন্টলি ভাবে বোঝা যায় 3 থেকে যে বয়সটা শুরু হচ্ছে। আচ্ছা, তার আগের অবধি স্বভাবতই বাচ্চাদের একটা ডেভেলপমেন্টাল ফেজ চলতে থাকে। আর বাবা মাদের ক্ষেত্রে যেটা হয় বা গ্র্যান্ড পেরেন্টসদের ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে দৌড়াচ্ছে, ওহ আমার নাতি খুব ভালো, সুস্থতার লক্ষণ, একদম ভীষণ ভাবে। এবং বাবা মার কাছেও ওই যে অ্যাক্টিভিটি গুলো করছে, এবং যাদের ক্ষেত্রে তো প্রথম সন্তান, তারা তো মোটামুটি যা করছে সবকটাতেই একটা তাদের মধ্যে একটা ওফ দারুণ হয়েছে এরকম একটা ব্যাপার চলতে থাকে। তো সেই জায়গা থেকে প্রবলেমটা অ্যাড্রেস হয়, কিন্তু পেরেন্টসরা না সেটা বুঝতে পারে না। এবার আমরা অ্যাজ আ প্রফেশনাল সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেসটা করি খুব সহজে, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেই সহজটাও আমাদের কাছে খুব কঠিন হয়ে যায়, কারণ বোঝা যায় না। এবার এজ গ্রুপ অনুযায়ী যদি আমি ভাগ করি, তাহলে 3 থেকে 10 বছর হচ্ছে আমি একটা প্রথম এজ গ্রুপ রাখি। এবং সেটা আমি নয়, আমার মতন আরও যারা প্রফেশনালরা রয়েছেন তারাও জানেন এই ব্যাপারটা। 3 থেকে 10-এর একটা এজ গ্রুপ হয়,
তারপর যেটা হয় 10 থেকে 19, তারপর হচ্ছে 20-র পর, মানে হুম, হুম, যখন সে অ্যাডাল্টের দিকে চলে যাচ্ছে। তার মানে কি এটা আমি কোনোভাবে বলছি যে এডিএইচডিটা আমার গোটা জীবন চলবে? হ্যাঁ, অবভিয়াসলি একটু হলেও আমি তুলে দিচ্ছি যে এডিএইচডি এমন একটা ডিসঅর্ডার যেটা কিন্তু সময়ের সাথে সাথে হয়তো তার হাইপার অ্যাক্টিভনেসটা রিডিউস হলো, ইনঅ্যাটেন্টিভনেসটা হয়তো একটু রিডিউস হলো, কিন্তু আমি পুরো টার্মিনোলজিটার থেকে বেরিয়ে আসতে পারি না। আচ্ছা। সেইটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, আমরাও হয়তো এডিএইচডির কিছু না কিছু একটা না একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে চলি। হুম, হুম, হুম। সেইটা যদি চান আমি তাহলে আরেকটু ইলাবোরেট করে দিতে পারি। এবার সেই ক্ষেত্রে বলি 3 থেকে 10 বছরের যে এজ গ্রুপটা হয় বাচ্চাদের, সেই ক্ষেত্রে দেখবেন বাচ্চার মধ্যে প্রচন্ড একটা চঞ্চলের ভাব থাকে, প্রচন্ড না করার একটা তীব্র জেদ হুম, হুম, থাকে, হুম। প্রচন্ড জিনিস ছোড়াছুড়ির ব্যাপার থাকে, হাইপার অ্যাক্টিভনেস অসম্ভব রেটে থাকে। তো সেই জায়গাটা থেকে যদি অ্যাড্রেস হয়ে গেল, আমরা বিভিন্ন ক্লিনিকে নিয়ে যেতে পারি। আমি সবসময় যেটা সবাইকে এর আগের আলোচনাতেও আমি বলেছিলাম যে সবসময় হিলানগ্রোতে আসতে হবে সেটা নয়, অনেক ধরনের জায়গায় অনেক ক্লিনিক রয়েছে, আপনারা যান, গিয়ে প্রবলেমটা অ্যাড্রেস করলে প্রফেশনালদের সাথে কথা বলুন, কি কি থেরাপি তার জন্য প্রয়োজন হুম, হুম, সেই হুম। থেরাপিগুলো করিয়ে আস্তে আস্তে প্রবলেমটাকে রিডিউস করার চেষ্টা করুন। এবার এই 3 থেকে 10 বছরের যে ফেজটা হয়ে গেল, যেই আইডেন্টিফাই হয়ে গেল, 11 বছর বয়সে যখন বাচ্চাটি এলো তখন কিন্তু আস্তে আস্তে রিডিউস করেছি, কিন্তু পেরেন্টসরা অনেক সময় যেটা হয় 3 থেকে 10-এর মধ্যে কিন্তু অ্যাড্রেসটা অনেক সময় পেরেন্টসরা করে উঠতে পারে না। আচ্ছা। সেই ক্ষেত্রে হয় কি, এজ গ্রুপটা বেড়ে গেছে, 11 বছর 12 বছরে গিয়ে অ্যাড্রেস হচ্ছে। অ্যাড্রেসটা কিভাবে হচ্ছে? স্কুল থেকে কমপ্লেন আসছে। একদমই তাই। কি কমপ্লেন আসছে? বাচ্চা অন্য বাচ্চাকে মারছে, ক্লাস চললে জানলার দিকে তাকিয়ে থাকছে, যেই পড়াটার কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে ওই উত্তরটা প্রপার টাইম না দিয়ে অন্য কোয়েশ্চেনে চলে যাচ্ছে বা নিজের মতন একটা কিছু বানিয়ে বলে দিচ্ছে, প্রচন্ড মিথ্যে কথা বলার একটা স্বভাব হয়ে যাচ্ছে। হুম, হুম। কোনো একটা বাচ্চা হয়তো তাকে মারেনি, কিন্তু তার নামে গিয়ে নালিশ করা হচ্ছে যে আমাকে মেরেছে। হুম। তার সঙ্গে কি হচ্ছে, টিফিন টাইমে স্কুলে নর্মাল যে গেমস অ্যাক্টিভিটি হচ্ছে সেই গেমস অ্যাক্টিভিটির বাইরে নিজের মতন দূরত্বপনা করছে, প্রচন্ড ছুটে বেড়াচ্ছে, বাবা মাকে হরদম কমপ্লেন করছে, বলছে এরমভাবে স্কুলে আমরা রাখতে পারবো না, আমরা কিন্তু অন্য স্কুলে আপনারা দেখে নিন। তখন হয় বাবা মা বুঝতে পারে, তখন চলে আসেন আমাদের কাছে। কিন্তু হুম। এইটাই যদি ছোটবেলায়, যেই আমি এজ গ্রুপটা বললাম 3 বছর অনওয়ার্ডস, হুম। যদি একটু অ্যাড্রেস করে নিতে পারে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আর লাস্ট যেটা বলবো, এই 11-12 বছরের পরেও যখন বাবা মারা বুঝতে পারে না, হুম, হুম। তখন হয় স্কুলের ক্ষেত্রে টোটালি ইনঅ্যাটেন্টিভনেস একটা কাজ করে। আচ্ছা। বোর্ড ওয়ার্ক হচ্ছে, আমি বোর্ডের কাজ মন দিচ্ছে না। পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপার পেয়েছি, আমার 10টা কোয়েশ্চেনের আনসার লেখার কথা, আমি 6টা কোয়েশ্চেন লিখে বেরিয়ে এলাম, স্বভাবতই আমার নাম্বারটা কমে যাচ্ছে। সেইখান থেকে স্কুলের টিচাররা বকাবকি করছে, সেই জায়গা থেকে পেরেন্টসও বকাবকি করছে, দেন গিভ আপ, হুম, হুম, হুম। স্কুলে যাব না, পড়াশোনা করবো না। এখনকার কিন্তু বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, দেখবেন 16-17 বছর পর কিন্তু স্কুল ছুট হয়ে যাচ্ছে, স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে এটা নয় কিন্তু যে বাচ্চাটা পড়াশোনা পারে না, বাচ্চাটাকে ভালোবেসে বোঝানোর অভাবটা আছে, সেই জায়গাটা অ্যাড্রেস করলে বাচ্চাটা কিন্তু তখন পড়াশোনাটার মধ্যে থাকবে। আর তারপরে যদি আমি বলি 19 বছরের পর 20 বছর অনওয়ার্ডস যে এডিএইচডির যে আমি ভাগটা করছি, তাদের ক্ষেত্রে কি হয়, তারা হয়তো কর্মক্ষেত্রে চলে গেল, কলেজে চলে গেল, তাদের হয়তো ইনঅ্যাটেন্টিভনেসটা আগের থেকে একটু কমে গেল, এবার হাইপার অ্যাক্টিভনেসটা একটু কমে গেল, কিন্তু ইম্পালসিভিটির যে জায়গাটা থাকে সেইটা কিন্তু খুব একটা কমে না। তারা কারোর কথা যদি কেউ চাপিয়ে দেয় সেটা মানতে পারে না, তারা নিজের জেদটাকে নিজের জায়গায় বজায় রাখে। তো 3টে সিরিজে যদি আমি এডিএইচডিকে ভাগ করি, 3 থেকে 10 বছরের আমরা এক ধরনের পিক দেখতে পাই, 11 থেকে 19-এ আমরা এক ধরনের পিক দেখতে পাই, আর 20 অনওয়ার্ডস আমরা এক ধরনের পিক দেখতে চাই। আচ্ছা, এই যে জেনারেল ক্যারিকুলামের মধ্যে স্পেশাল এডুকেশনটা রাখা কি প্রয়োজন? আপনি কি মনে করেন? অবশ্যই প্রয়োজন, তার কারণ স্পেশাল এডুকেশনটা শুধুমাত্র যে সিডাব্লিউএসএন বাচ্চাদের জন্য সেটা নয়, কারণ একটা বাচ্চার
মেন প্রবলেমটা কোথায় হচ্ছে, যদি রুট ক্রসটা আমরা ধরতে পারি, যে হয়তো তার ইংলিশে কোনো ভোকাবুলারিতে সমস্যা, কোনো ওয়ার্ড লিখতে গিয়ে সমস্যা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা হয়তো আইডিয়া করতে পারি বা সেখানটা অ্যাড্রেস করতে পারি যে ওর কি কোনো কারণে কোনো ডিসগ্রাফিয়ার সমস্যা আছে, ওয়ার্ড চিনতে অসুবিধা হচ্ছে। সেটা অ্যাড্রেস করলে কি হবে, তাহলে সেই মতন একটা বড় সেন্টেন্সকে আমরা ছোট করে তাকে পড়াটা রেডি করাতে পারি। তো যখনই কোনো একটা সেন্টেন্সকে ছোট করছি বা কোনো একটা কাজকে ছোট করছি, দ্যাট ইজ ইনক্লুড টু স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন মানে যে শুধুমাত্র স্পেশাল নিড সেটা নয়। আমি এডিএইচডির যখন ভাগটা বললাম, সেইখানে যে আমি 11 থেকে 19 বছরের বাচ্চাদের কথাটা বললাম, এই যে স্কুল ছুটটা হচ্ছে, এইখানে কিন্তু স্পেশাল এডুকেশনের ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে বাচ্চাটি আজকে বোর্ড থেকে কোনো একটা পড়া টুকতে অসুবিধা হচ্ছে বা ক্লাসে কোয়েশ্চেনের আনসার পরপর দিতে অসুবিধা হচ্ছে, সেটাই যদি একটু স্পেশাল এডুকেশনের সাপোর্ট তাকে দিয়ে দেওয়া হয়, তাকে কিন্তু সেটা টাইম ধরে ঘড়ি ধরে প্র্যাকটিস করে, এবার হয়তো আপনি এটা বলতে পারেন যে সেটা তো জেনারেল স্ট্রিমের টিচাররাও করাতে পারে, অবশ্যই করাতে পারে, কিন্তু মেথডোলজিটা একটা কোথাও পার্থক্য থাকবে। না হলে আমরা এই স্পেশাল এডুকেশন আর ইন জেনারেল এডুকেশন এই দুটো কথা কিন্তু আমরা বলতাম না। স্বাভাবিকভাবে আমরা শিশুদের জেনারেল স্কুলেই ভর্তি করে দিই। আমরা প্রথমে হয়তো স্পেশাল স্কুলের কথা ভাবি না, বা সেই কনসেপ্টটা এখনো আমাদের মধ্যে অতটা তৈরি হয়নি। কিছুটা সামাজিকতার ব্যাপারও রয়েছে, যে সামাজিকভাবে যদি আইসোলেটেড হয়ে যায়, সেই কারণেও তারা জেনারেল স্কুলে বাচ্চাকে দিয়ে দিচ্ছে। এই জেনারেল স্কুলে যেখানে বাচ্চাকে দিচ্ছে, সেখান থেকে যে স্পেশাল এডুকেশনের মাধ্যমেই তো বোঝা সম্ভব যে তার কোনো ডিসএবিলিটি আছে বা ডিসঅর্ডার আছে কিনা, সেই বিষয়টাকে আপনি কিভাবে আলোকপাত করবেন? দেখুন, জেনারেল স্কুলে যখন দিয়ে দেওয়া হয়, বাবা মা স্বভাবতই একটা নিজেদের ইচ্ছা যে একটা ভালো স্কুলে আমার বাচ্চা পড়বে, পরবর্তীকালে একটা ভালো এডুকেশন পাবে, তো সেই তাদের ডিজায়ারনেসটার জায়গা থেকেই দেয়। এবার ওই যে ডিজায়ারনেসটার জায়গা থেকে দিল, বাবা মা কিন্তু অ্যাড্রেস তখনও করতে পারেননি। এবার যখন অ্যাড্রেস হলো, ফার্স্ট কিন্তু জেনারেল স্কুলে যখন দেওয়া হয়েছে সেই স্কুলই অ্যাড্রেস করলো। এবার যেটা আপনি বললেন যে স্বভাবতই একটা চক্ষু লজ্জা, যে আমি একটা ভালো স্কুলে পড়াতাম, এখন আমার বাচ্চাকে থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছি। থেরাপি সেন্টার মানে কোট আন কোট কথাটা বলতে খুব খারাপ লাগে আমার, কিন্তু বলতে হয়, সবাই ভেবে নেয় যে মেন্টাল ইলনেস। ঠিক আছে, বাংলা ভাষাটা আর আমি ইউজ করছি না অন ক্যামেরা, তো যাই হোক, সেটা বললে আরো অনেকে অনেক রকম ভাবে ভাববেন হয়তো, কিন্তু ওই যে জায়গাটার আমি বারবার সমস্ত পেরেন্টসকে বলি, জাস্ট ব্রেক দ্য ট্যাবু। আমাকে আমার বাচ্চার ভবিষ্যৎটা সিকিওর করতে হবে, তো এই ট্যাবুটার থেকে আমাকে ভেঙে বেরোতে হবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে যেতে হবে, থেরাপি সেন্টারে যেতে হবে। আজকে আমার যদি কোনো শারীরিক সমস্যা হয়, আমি কি বাড়িতে বসে নিজে ওটা সারিয়ে নেব, ট্যাবুটা ধরে রাখবো, না ডাক্তারের কাছে গেলে আমার একটা রোগ যদি ডাক্তার আমাকে বলে দেয় আমি সেই জায়গা থেকে যাব না? সেই জায়গাটা বাবা মাকে মাথায় নিতে হবে যে কিছুদিন একটু থেরাপি চলুক। আমরা সবসময় প্রত্যেকটা পেরেন্টসকে বলি যে একটু সময় করে আমাদের সাথে আপনারা সময়টা কোঅপারেট করুন, দেখবেন আস্তে আস্তে আপনি রেজাল্টটা দেখতে পাবেন। কারণ থেরাপি সেন্টার ইজ নট দ্যাট ফর যে আমরা আপনাকে ধরে রাখবো। আপনারা আসছেনই আমাদের কাছে একটা রেজাল্টের জন্য, আমরা সেই রেজাল্টটা অবধি যতক্ষণ না আপনাকে দিতে পারছি আপনি আছেন, তারপরে কিন্তু আমরাই ওয়ে আউট দেবো যে এই স্কুলে নিয়ে যান, ওই স্কুলে নিয়ে যান। আর সবসময় যেটা বলি, যাদের ক্ষেত্রে কোনো না কোনো কিছু না কিছু সমস্যা আছে, খুব বড় জেনারেল স্কুল একটা না খুঁজে, যেগুলো এখন ইনক্লুসিভ স্কুল হিসাবে আমরা দেখি, তো সেই ইনক্লুসিভ স্কুলগুলো, এবং সেক্ষেত্রেও আমি বলি যে একটু যদি আমাদের সাথে কথাবার্তা বলে, একটু আমাদের গাইডলাইনটা নিয়ে নিজেরা নিজেদের মতন ডিসিশনটা না নিয়ে, একটু যদি তাদের মনে হয়, আমরা কিন্তু তাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের কথাই প্ল্যান করি সবসময়। এই যে আপনি উজ্জ্বল ভবিষ্যতের প্ল্যান করার কথা ভাবলেন, উজ্জ্বল ভবিষ্যৎ বলতে তো আমরা সাধারণভাবে বুঝি যে আমাদের জীবিকা, আমাদের জব, আমাদের প্রসপেক্ট, এই বিষয়টা আমরা বুঝি। সেক্ষেত্রে যে এই যে চাইল্ড যাদের নিয়ে আপনারা কাজ করেন, তাদেরকে ভোকেশনাল ডেভেলপমেন্ট কি করে করেন? ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যাপারে কি কোনো রকম কার্যকারিতা আছে আপনাদের? ডেফিনেটলি আছে। তার কারণ হচ্ছে, দেখুন, একটা এজ গ্রুপের পর, মানে আমি যদি খুব স্বাভাবিকভাবে চিলড্রেন উইথ স্পেশাল নিডসকে তাদের এজ গ্রুপ অনুযায়ী ভাগ করি, ভাগ করলে দেখা যাবে মাইল্ড, মডারেট, সিভিয়ার অনেকগুলো কন্ডিশন আমরা পাই।
এবার মাইল্ড বাচ্চা এবং তার সাথে যারা হাই ফাংশনিং বাচ্চা, তাদেরকে তো আমরা অনেকটা ট্রেন করে ইনক্লুসিভ স্কুলে পড়াশোনা করি, একটা জায়গা অবধি তাদেরকে তৈরি করে নিতে পারি। সেরকম হয়তো অনেক এক্সাম্পল আছে, পেরেন্টসরাও জানবেন, আপনিও হয়তো জানবেন। কিন্তু যেই ক্ষেত্রে আমরা মডারেট বা সিভিয়ার বাচ্চা পাই, তাদের তো একটা ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতের জন্যই আমাদের এই স্পেশাল এডুকেশনের একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামটা হচ্ছে ভোকেশনাল প্রোগ্রামিং। এবার ভোকেশনাল প্রোগ্রামিং এ বেসিক্যালি আমরা যে এজ গ্রুপটার থেকে তাদেরকে নিয়ে কাজ করি সেটা হচ্ছে 12 অনওয়ার্ডস, 12 বছরের পর থেকে। এবার ওয়াই ইট ইজ নেসেসারি, ভোকেশনাল প্রোগ্রামিংটা কেন প্রয়োজন, তার একটা মেন আমি অ্যাজ আ প্রফেশনাল বলবো, আমাদের যেমন নিজেদের একটা জীবিকা প্রয়োজন হয় একটা সময়ের পর, তেমনি ওদেরকেও আমরা চেষ্টা করি যে একটা জীবিকা নির্বাহ জায়গা তৈরি করে দেওয়ার। আচ্ছা, কেন করে দেওয়ার? বাবা মার পরবর্তীকালে তাদেরকে তো নিজেদেরকে লাইফটা সাস্টেন করতে হবে, তো সেই সাস্টেন করার জন্য আমাদের একটা সাস্টেনেবল পরিবেশ তৈরি করে দিতে হবে। এবার সেই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য কিছু ভোকেশনালের কাজ আমরা শেখাই, এবং সেই কাজটা শেখানোর সময় আমাদেরকে দেখতে হয় তাদের কিছু কিছু স্কিল, যেমন তারা ওয়েল ড্রেস আপটা করতে জানে কিনা, নিজে থেকে ড্রেস পরতে পারে কিনা, নিজে থেকে সোশ্যালাইজ হতে পারছে কিনা, রাস্তায় বেরিয়ে বাসের নাম্বার দেখে বাসে উঠতে পারছে কিনা, এবং কোনো একটা জায়গায় গিয়ে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। এইটা হচ্ছে জব প্লেসমেন্টের আগে আমরা ট্রেনিং করাই। আচ্ছা, তারপরে আসে জব প্লেসমেন্ট। এবার জব প্লেসমেন্ট কি, আমরা নিশ্চয়ই খাতা কলমের খুব একটা কাজে যাব না, যেটুকু প্রয়োজন তাদের জন্য সেইটুকুতে আমরা গেলাম। তাছাড়া তাদেরকে যেগুলোতে আমরা ট্রেন করতে পারি, ইজিলি যে কাজগুলো আমরা আর্লি ইন্টারভেনশন থেকে তাদেরকে শেখাই, কিছু কিছু আর্টের কাজ শেখানো, কিছু কিছু ধরুন খাবার মেকিং, স্যালাড কাটা, বেকারি বা এরকমও কিছু হতে পারে। তো সেই ধরনের কিছু প্ল্যানিং আমাদের পরবর্তীকালে চিন্তাধারা আছে। তো আমরা ভোকেশনাল ইউনিট একটা রান করার প্ল্যান বা প্রস্তাব আসতেই চলেছে হয়তো আমাদের খুব শীঘ্রই। আমাদের মধ্যে রয়েছেন পারমিতা ম্যাডাম, যিনি স্পেশাল এডুকেটর এবং ভোকেশনাল ট্রেনার, চিলড্রেন অফ স্পেশাল নিডস। ম্যাডাম, আপনার কাছে আসছি। দেবযানীদি বললেন আমাদের যে কিভাবে আমরা বাচ্চাদের ট্রেন্ড করতে পারি, কতটা প্রয়োজনীয়তা রয়েছে। এই ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যাপারে আপনি এজ গ্রুপ এবং ভোকেশনাল ট্রেনিং এই বিষয়টাকে কিভাবে অ্যাসোসিয়েট করবেন? একদমই তাই, ম্যাম যেরকম বললেন যে স্পেশাল বাচ্চারা যারা আছে তাদের ভোকেশনাল ইউনিটে ঢোকার ক্ষেত্রে, মানে ভোকেশনাল ইউনিটে কাজ করার ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। যেমন ধরুন, সে গ্রিপ আছে কিনা তার হাতে, সে ধরতে পারছে কিনা জিনিস। কারণ ভোকেশনাল ইউনিটে কাজ করতে গেলে, বেকারি ইউনিটে বিশেষ করে, ধরা বা কোনো কিছুকে তোলা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখবো তার গ্রিপিং আছে কিনা, তার হোল্ডিং আছে কিনা, হাতের কাউন্টিং করতে পারে কিনা। এই জিনিসগুলোকে দেখার পর আমরা যাব তার স্কিলের দিকে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা খুলছি আমাদের এখানে ভোকেশনাল ইউনিটের মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফট থেরাপি। আচ্ছা, আর্ট থেরাপি এমন একটা জিনিস যেখানে আর্টের মাধ্যমে বাচ্চাদের নিজের মনের ভাবকে, নিজের ক্রিয়েটিভিটিকে সবার সামনে তুলে ধরতে পারে। এই প্রকাশ করার দিকটা আমরা ভেবে আমাদের হিলেনব্রো চাইল্ড ডেভেলপমেন্ট যে সেন্টার, সেখানে আমরা আর্ট অ্যান্ড ক্রাফট থেরাপি নিয়ে আসতে চলেছি। এখানে আর্ট থেরাপির পাশাপাশি ক্রাফটের বিভিন্ন জিনিস শেখানো হবে। যেমন ধরুন, কাগজ দিয়ে তৈরি ফুল, কালারফুল যে ফুলসগুলো হয়, ফুল, কাগজের ব্যাগ তৈরি, কাগজ দিয়ে যে আমরা কার্ড তৈরি করি, গ্রিটিংস কার্ড বা যে কোনো ধরনের কার্ড, এনভেলপ তৈরি, এই জিনিসগুলো আমাদের এখানে শেখানো হবে। শুধু এটা শেখানো না, এটাকে তারা যাতে ফিউচারে নিজের কাজের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারে, প্রফেশনালি ইমপ্লিমেন্ট করতে পারে, সেই দিকটাকে আমরা লক্ষ্য রাখবো। এছাড়াও আমাদের আরেকটা যে প্ল্যান রয়েছে সেটা হচ্ছে বেকারি ইউনিট খোলা। সেখানে বিভিন্ন ধরনের কুকিজ, বিভিন্ন ফ্লেভার্স, বিভিন্ন ধরনের কুকিজ তারা যাতে তৈরি করতে পারে, এবং শুধু তৈরি না, সেটাকে তারা বাণিজ্যিক হিসাবে তারা সেটাকে সেলের দিকে যারা নিয়ে যেতে পারে, সেই দিকটাও আমরা লক্ষ্য রাখবো। তো এইসব দিকের কথা মাথায় রেখে আমাদের হিলেনব্রো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আমাদের নতুন ভোকেশনাল ইউনিট খুলছে, এবং এই বিষয়ে বিশদ জানতে আপনারা নিচের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আজকের আমাদের এই সেশন থেকে আমরা যেমন জানলাম যে ADHD সমস্যা সংক্রান্ত বিষয়, তার সাথে এটাও জানতে পারলাম হিল অ্যান্ড গ্রো শুধুমাত্র সমস্যা সমাধানমূলক বিষয়ের মধ্যেই নিজেকে ইনভলভ রাখেনি, সে আরও বিস্তারিতভাবে তাদেরকে নতুন জীবনের দিকে বা ব্যক্তিত জীবনের দিকে এগিয়ে দিতে চাইছে। সেই জন্যই ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যারা স্পেশাল চাইল্ড তাদেরকে তৈরি করার এক সংকল্পে অঙ্গীকারবদ্ধ হয়েছে হিল অ্যান্ড গ্রো। ম্যাডাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই সেশনে থেকে আমাদের দর্শকদের বোঝানোর জন্য।